আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের প্রশ্ন হলো কিভাবে একটা ওয়েবসাইটের জন্য এসইও ট্রিক্স বা কৌশলগুলো আমি পেতে পারি বা করব। এই হলো তাদের প্রশ্ন। অর্থাৎ একটা ওয়েবসাইট যখন পাবে তার কৌশলগুলো বা ট্রিক্সগুলো কিভাবে সাজাবে সেই বিষয়গুলো নিয়ে আসলে সে জানতে চাচ্ছে। এখন এখানে কথা হলো আমি ইতিমধ্যে আমার জোবায়ের একাডেমির সম্ভবত পঞ্চম বা ষষ্ঠ এরকম একটা যে আমাদের জোবায়ের একাডেমির ব্লগ সেকশনটা আছে না, jobayeraacademy.com, সেখানে গিয়ে যে ব্লগ সেকশনটা আছে সেই ব্লগ সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন যে ওখানে 5 নম্বর বা 6 নম্বর এপিসোডে আমি ট্রিক্সটা নিয়ে আলাপ করেছি যে একটা প্রজেক্ট আপনাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে আপনাকে একটা ট্রিক্স বা একটা স্টাডি সেট করতে হয় বা কোন স্টেজের পরে কি করতে হবে এই নিয়ে কিন্তু আমি ওই ব্লগ সেকশনটা আলোচনা করেছি। আমি চেষ্টা করবো যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ট্রিক্সগুলো দেওয়ার জন্য। তারপরে সংক্ষেপে কিছু কিছু বিষয় আপনাকে বলি যে আপনাকে এই ট্রিক্সগুলো বুঝতে হলে সবার আগে আপনাকে একটা জিনিস এনশিওর করতে হবে যে সবার জন্য কিন্তু প্যারাসিটামল না। হ্যাঁ, আমি কিন্তু বারবার এই কথাটা বলেছি, বারবার বলি যে আপনি যদি জ্বর হলেই প্যারাসিটামল দেন তাহলে কখনো সেটা ডেঙ্গুর জন্য কাজ করবে, কখনো বা টাইফয়েডের জন্য কাজ করবে বা অন্য কোথাও কাজ করবে, কিন্তু সবাইকে কিন্তু প্যারাসিটামল দেওয়া যাবে না। কারণ হচ্ছে সেই অনপেজ অফপেজ সেই আমান্দাদা আমলের যুগে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কখনোই একটা সাইট আপনি র্যাঙ্ক করতে পারবেন না। এবং যাই হোক, এখন তাহলে আমাদের স্ট্র্যাটেজিগুলোর মধ্যে কি আছে? সবার আগে জানতে হবে যে একটা যে বায়ারের কাজ করতেছেন সেই বায়ারের উদ্দেশ্যটা কি, সেই বায়ারের উদ্দেশ্যটা কি, সে কি কোনো প্রোডাক্ট সেল করে নাকি কোনো সার্ভিস সেল করে, সে কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল করে নাকি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে, সে কোন টাইপের সার্ভিসগুলো দিচ্ছে, এই বিষয়ে আপনাকে সবার আগে আইডিয়া মানে অ্যানালাইসিস করতে হবে যে আসলে বায়ারের উদ্দেশ্য কি। এরপরে বায়ার যে কিওয়ার্ডগুলোকে টার্গেট করে তার ওয়েবসাইটটাকে ডেভেলপ করেছে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে এই কিওয়ার্ডে যদি কখনো আমার আর্টিকেলটা র্যাঙ্ক করে বা ওয়েবসাইটে র্যাঙ্ক করে তাহলে সঠিক অডিয়েন্স বা সঠিক কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে কিনা। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে তার সার্ভিসগুলো নিয়ে লো কম্পিটিটিভ কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে এবং বায়ারকে বোঝাতে হবে যে তুমি যে কিওয়ার্ডকে টার্গেট করছো এটা ভালো না, তুমি এই কিওয়ার্ডকে টার্গেট করো, দেখবা তোমার এখান থেকে যারা আসবে তারা সঠিক ক্লায়েন্ট এবং তুমি এক তো সঠিক ক্লায়েন্ট, মাত্র 2 নম্বর হলো যে খুব সহজে এটা র্যাঙ্ক করা পসিবল। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের আসলে খুব মানে বিকল্প নাই। এরপরে দ্বিতীয় অপশনটা হলো আপনাকে কন্টেন্ট ডেভেলপ করতে হবে। যদি কোনো নতুন সাইট হয় সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। যদি কোনো ইউএসএ মার্কেটকে টার্গেট করেন তাহলে অবশ্যই ইউএসএর কোনো রাইটার থেকে আপনাকে আর্টিকেল লিখবে। আসলে বারবার কিন্তু এই কথাটা বলতেছি, আমার বিগত কয়েকটা ভিডিওতে বলেছি যে আর্টিকেল যদি ইউএসএ মার্কেট টার্গেট করে ইউএসএর কোনো রাইটার হায়ার করে অবশ্যই আপনি লিখবেন। এখন কথা হলো আমাদের চারিদিকে চ্যাট জিপিটি আছে, আমাদের চারিদিকে এআই টুলস আছে, এগুলো ইউজ করে আর্টিকেল লিখলে সমস্যা কি? এগুলো লিখলে সমস্যা আছে ইমোশনে, মানে এআই রাইটারগুলোকে আসলে তো ইমোশন বোঝে না। যেমন একটা জিনিস মানে এটা আসলে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস থেকে বলছি যে আমাদের দেশে 2টা বিষয় আছে। এখন শীত লাগছে, এটা কিন্তু কি মানে ঠান্ডা লাগতেছে, একটা আমরা কিভাবে আবেগের সাথে বলতেছি। আবার এখন শীত লাগতেছে মানে হচ্ছে পুরোপুরি ঠান্ডা না, কিছুটা ঠান্ডা। এই যে বাঙালির এই আবেগটা কিন্তু আসলে আমাদের বাংলা ভাষা থেকে বোঝানো সম্ভব, তাই না? ইংলিশে বোঝান, আপনি কিন্তু এই আবেগটা বোঝাতে পারবেন না বাঙালিকে। কিন্তু যদি আবার ফরেনারদের বা ইউএসের কোনো পার্সনকে তাদের আবেগ বোঝাতে চান তাহলে অবশ্যই কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজে বা তাদের টোনে কিন্তু কথা বলতে হবে। তো সেজন্য বলবো যে যখন আপনি ইউএসএ মার্কেটকে টার্গেট করবেন অবশ্যই ইউএসএ রাইটার হায়ার করবেন। ইউএসএ রাইটার হায়ার করলে আপনার ওই আর্টিকেলটা র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে এবং অন্যদিকে আপনার ওই আর্টিকেলের মাধ্যমে আপনার সেলে কনভার্ট হওয়ার পার্সেন্টেজও কিন্তু অনেক বেড়ে যাবে। এখন এখানে আর্টিকেলটাকে নতুন করে লিখবেন অথবা যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে আপনি ডেভেলপ করবেন। এরপরে মানে তৃতীয় স্টেজে গিয়ে আপনাকে একটা ব্লগ সেট আপ করতে হবে। ব্লগ সেট আপটা করতে হবে কীরকম, যে আপনি হয়তো বা এমনও হতে পারে যে আপনার বায়ার এমন কিছু কিওয়ার্ডগুলোকে নির্বাচন করে যেখানে আপনার ওই কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করাটা খুব একটা সহজ হবে না। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, রিলেভেন্ট কিছু কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেমন আপনার বায়ার যদি এরকম বায়ার যদি একটা কিওয়ার্ডকে টার্গেট করে এরকম এসইও সার্ভিস, এই কিওয়ার্ডটাকে যদি টার্গেট করে তাহলে আপনাকে এই মুহূর্তে যে কাজটি করতে হবে, আপনাকে তার কাছাকাছি কিছু একটা জায়গায় যেতে হবে। অন পেজ এসইও সার্ভিস, টেকনিক্যাল এসইও সার্ভিস, ব্যাকলিঙ্ক সার্ভিস, তারপরে কি বলা যায় আর্টিকেল রাইটিং সার্ভিস, এই ধরনের সার্ভিসগুলোকে আপনাকে আর্টিকেল ডেভেলপ করতে হবে বা সার্ভিস ডেভেলপ করতে হবে। সার্ভিস ডেভেলপ করা পসিবল হলে সার্ভিস ডেভেলপ করবেন, আর তা না হলে কি করবেন, আর্টিকেল ডেভেলপ করবেন। আর্টিকেল ডেভেলপ করে আপনার মাদার আর্টিকেলে তখন কানেক্ট করবেন। অর্থাৎ
পিলার কন্টেন্টকে, অর্থাৎ যে সার্ভিসটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন তাকে টার্গেট করবেন, অর্থাৎ এসইও সার্ভিস এটাকে টার্গেট করবেন। কিন্তু লিখবেন কি হোয়াট ইজ অন পেজ এসইও। তো হোয়াট ইজ অন পেজ এসইও এই আর্টিকেলটা লিখে আপনি ওখানে কোনো একটা কৌশলে আপনার মূল সার্ভিসটাকে প্রমোট করবেন এবং ওখান থেকে ইন্টারনাল লিঙ্কিং করে দেবেন আপনার মেইন আর্টিকেলকে। তো এভাবে আসলে বিভিন্নভাবে ক্লাস্টারিংয়ের মাধ্যমে যখন আপনি অনেকটা আমরা বলে থাকি মাকড়সা বা স্পাইডার বলে থাকি, স্পাইডার প্লান্ট, কেউ কেউ পিরামিড প্ল্যান বলে থাকে, যে মাদার আর্টিকেলকে বা পিলার আর্টিকেলকে বা মেইন আর্টিকেলকে বিভিন্ন মাধ্যম থেকে মানে চারিদিক থেকে বিভিন্ন ধরনের ব্লগ কন্টেন্ট বা বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো থেকে যখন লিঙ্ক আপ করবো বা ইন্টারনাল লিঙ্ক করবো বা লিঙ্ক দিব, তখন একটা পাওয়ার ট্রান্সফার হবে। এই পাওয়ার ট্রান্সফারের মাধ্যমে দেখা যাবে যে এই মেইন আর্টিকেল যে এসইও সার্ভিস যে আর্টিকেলগুলো আছে এইটা র্যাঙ্ক করবে, অর্থাৎ এক আর্টিকেল থেকে আর এক আর্টিকেলে পাওয়ার ট্রান্সফার হবে। অথবা ধরে নিলাম আপনার মাদার আর্টিকেল বা পিলার আর্টিকেল র্যাঙ্ক করলো না, সেক্ষেত্রে ওয়ান পেজ এসইও, হোয়াট ইজ ওয়ান পেজ এসইও যে আর্টিকেল লিখেছিলাম সেটাও যদি র্যাঙ্ক করে, তাহলে দেখা যাবে এখান থেকে একটা হলেও ভিজিটর কিন্তু আপনার এসইও সার্ভিসে কনভার্ট হবে। এভাবে যদি অন্তত মানে প্রচুর পরিমাণ কন্টেন্ট দিতে পারেন, তাহলে দেখা যাবে এই ব্লগ সেকশনের মাধ্যমেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ভিজিটর ড্রাইভ করতে পারবেন আপনার মেইন সার্ভিসে। এইভাবে একটা প্ল্যান সাজাতে হবে। তো এই প্ল্যানটা সাজানোর পরে আপনাকে যেটা করতে হবে যে সব কিছুতে রেডি হয়ে গেলে এরপর আপনাকে একটা মাসিক প্ল্যান সাজাতে হবে বা একটা লং প্ল্যান বা লং গোল সাজাতে হবে দুইটা জায়গায়। একটা নাম্বার হলো ব্লগের একটা প্ল্যান করতে হবে যে আমি এই বছর বা আগামী 6 মাসে কি কি কন্টেন্ট পাবলিশ করব, আগামী 6 মাসে আমি কি কি কন্টেন্ট পাবলিশ করব তার একটা প্ল্যান করতে হবে। কবে কখন আমি কন্টেন্টগুলো পাবলিশ করব সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, মানে একটা প্ল্যান সাজাইতে হবে। আমি অমুক দিনে এই কিওয়ার্ডে আর্টিকেল পাবলিশ করবো, তমুক দিনে আমি এই কিওয়ার্ডে আর্টিকেল পাবলিশ করবো। এরপরে আসে ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি। ব্যাকলিঙ্ক কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে, আমি আবারও বলছি, কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে আপনি যদি মনে করেন যে আপনার এই সাইটের ব্যাকলিঙ্ক প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি তখন ব্যাকলিঙ্কের একটা প্ল্যান করবেন। ব্যাকলিঙ্কের এই মাসে কয়টা ব্যাকলিঙ্ক করবেন, কিভাবে ব্যাকলিঙ্ক করবেন, কতটা অথরিটি ব্যাকলিঙ্ক করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তা এখন একটা সময় কিন্তু এই যে ব্লগ কমেন্টিং, প্রোফাইল ক্রিয়েশন, ফোরাম সাবমিশন, এইগুলো থেকে বের হয়ে এসে আমরা আপনাকে বলবো যে গেস্ট পোস্টে নজর দেন। শুধুমাত্র গেস্ট পোস্ট মানে ফ্রি গেস্ট পোস্ট না, গেস্ট পোস্ট মানে হচ্ছে পেইড গেস্ট পোস্ট। হ্যাঁ, পেইড গেস্ট পোস্ট একটা রিলেভেন্ট গেস্ট পোস্ট। আপনি কফি নিয়ে কাজ করেন, অবশ্যই আপনার গেস্ট পোস্টটা হতে হবে কফি রিলেটেড কোনো একটা ওয়েবসাইট থেকে, অথবা অ্যাটলিস্ট ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে যেখানে কথা বলে সেখান থেকে আপনাকে ব্যাকলিঙ্কগুলো নিতে হবে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গুরুত্ব দেন এবং ভিডিও মার্কেটিং গুরুত্ব দেন। দেখবেন ভিডিও মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে এবং কোয়ালিটি ব্যাকলিঙ্কের মাধ্যমে ওই আর্টিকেলটা খুব সহজেই কিন্তু র্যাঙ্ক করবে। তাহলে আপনি এভাবে একটা প্ল্যান করবেন। এভাবে একটা প্ল্যান করার পরে আপনার কন্টেন্টের প্ল্যান হলো এবং ব্যাকলিঙ্কের প্ল্যান হলো। ব্যাকলিঙ্ক এবং কন্টেন্টের প্ল্যান সাজানোর পর সেটা এক্সিকিউট করতে শুরু করে মানে করতে থাকেন এবং পরবর্তীতে ফাইনালি আপনাকে লিঙ্ক মানে র্যাঙ্কটা ট্র্যাক করেন যে আমার এখন এই মুহূর্তে এই আর্টিকেলটা কোথায় আছে, এই আর্টিকেলটার এই যে ব্যাকলিঙ্কটা করলাম এখন কোন দিকে গেল, আমি আজকে একটা সোশ্যাল শেয়ার দিলাম, আর্টিকেলটা 2-3 দিন পরে কোন দিকে গেল। এইভাবে আপনাকে মনিটরিং করতে হবে এবং সবশেষে আরও কিছু কাজ করতে হবে। আপনাকে কম্পিউটারকে আবারও অ্যানালাইসিস করতে হবে মাঝে মাঝে যে আপনার কম্পিউটার কারা কারা এখন এই মুহূর্তে আসছে। কারণ কিওয়ার্ড রিসার্চ করার সময় যে কম্পিউটারগুলো অ্যানালাইসিস করেছিলেন আপনার আজকে 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে সেই সেম কম্পিউটার নাও থাকতে পারে। যারা যে কম্পিউটারগুলো ছিল সেই কম্পিউটারকে আবার অ্যানালাইসিস করেন এবং কম্পিউটার আগের কম্পিউটার এবং বর্তমানের কম্পিউটার দুটার সাথে কম্বাইন করে আপনার কন্টেন্টটাকে কিন্তু এবার কন্টিনিউয়াসভাবে ডেভেলপ করতে হবে, বিভিন্ন রকমভাবে ডেভেলপ করতে হবে, বিভিন্ন জায়গায় ডেভেলপ করতে হবে। অর্থাৎ তখন সার্চ কনসোল দেখতে হবে, সার্চ কনসোলে আপনার কন্টেন্টটাকে কোন কোন কিওয়ার্ডে চিনে থাকে এবং ওই কোন কিওয়ার্ডগুলো নিয়ে আপনার আর্টিকেলে আসলে আরও ভ্যালু প্রদান করা যায় কিন্তু এভাবে একটা অ্যানালাইসিস করতে হবে। আসলে আমি বুঝতে পারছি লাস্টের যে টার্ম সেটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে। আপনাকে সার্চ কনসোল থেকে দেখতে হবে যে আপনার ওই ওয়েবসাইটে ওই আর্টিকেলটার জন্য কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে আপনার আর্টিকেল, অথবা র্যাঙ্ক করে না, সেকেন্ড পেজে আছে, থার্ড পেজে আছে বা ফোর্থ পেজে আছে, এরকম পেজগুলোতে আছে। তখন ওই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে চেক করতে হবে যে এই কিওয়ার্ডগুলো সেকেন্ড পেজে আছে, ওকে এই কিওয়ার্ডটা নিয়ে আমার আর্টিকেলকে যদি আবার অপটিমাইজ করি তাহলে দেখা যাবে যে আমার এই কিওয়ার্ডটাও র্যাঙ্ক কর মানে এই কিওয়ার্ডটাও আবার একটু উপরের দিকে আসবে বা র্যাঙ্ক করবে, এরকম একটা সম্ভাবনা থাকবে। তো এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে এই কাজগুলো করতে হবে। তো এই হলো মানে এসইও স্ট্র্যাটেজি। এক একটা প্রজেক্টের জন্য এক এক রকমের স্ট্র্যাটেজি হবে। সব ব্লগ সাইটের জন্য এক রকমের স্ট্র্যাটেজি, ই কমার্স সাইটের জন্য এক রকমের স্ট্র্যাটেজি, লোকাল এসইওর জন্য এক রকমের স্ট্র্যাটেজি। এই প্রতিটি স্ট্র্যাটেজি আপনাকে নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। এই সবার জন্য প্যারাসিটামল না বা সবার জন্য
একই স্ট্র্যাটেজিতে এসইও করা যাবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।